দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য দ্রবণ অধ্যায় থেকে কিছু এমসিকিউ কোশ্চেন। তো প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখো 0.01 এম গ্লুকোজ দ্রবণের তুলনায় 0.01 এম ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণের হিমাঙ্ক অবনমনের মান অপশন 1 একই থাকবে, প্রায় দ্বিগুণ হবে, প্রায় তিন গুণ হবে, প্রায় 4 গুণ হবে। তো এখানে আমরা একটুখানি দেখে নেব, যদিও দুজনেরই দুটো দ্রবণেরই মোলারিটি সেম, কিন্তু আমরা জানি C6H12O6 অর্থাৎ গ্লুকোজ, এটা তো গ্লুকোজ। এই গ্লুকোজ জলীয় দ্রবণে কিন্তু যদি 0.01 এ মোলার নিই, তাহলে নাম্বার অফ মোলস পার লিটার আমরা কত পাচ্ছি না, 0.01 মোলস পার লিটার। তাহলে এর থেকে যদি এক সংখ্যক কণা দ্রবণে উৎপন্ন হয়, তাহলে দেখো 0.01 এম MgCl2 থেকে Mg থেকে কি হয় না Mg2 প্লাস এবং 2Cl মাইনাস, তাহলে অবভিয়াসলি কি হবে না, এর থেকে প্রায় 3 গুণ কণা। এখন এখানে একটি কণা থেকে এখানে 3টি কণা তৈরি হচ্ছে, তাহলে এটা যেহেতু জলীয় দ্রবণে বিশ্লিষ্ট, তাহলে এটা সিম্পলি বলা যাচ্ছে যে এখানে 3x যেহেতু হচ্ছে, এখানে যদি x হচ্ছে, আর দ্রবণের হিমাঙ্ক অবনমন বা যে সংখ্যাগত ধর্মগুলো আছে সেগুলো তো অ্যাকচুয়ালি কণার সংখ্যার উপর নির্ভর করে, তাহলে অবভিয়াসলি এটা কি হবে, এটার যদি হিমাঙ্ক অবনমনের মান যা হবে, যেহেতু কণার সংখ্যা 3, তাহলে এক্ষেত্রে কি হবে না, অবনমনটা প্রায় 3 গুণ হবে। সো দিস ইজ দ্য আনসার হিয়ার। নেক্সট, এখানে নেক্সট কোশ্চেন দেখাচ্ছি, দেখো নিম্নলিখিত কোনটির জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ। প্রায় একই ধরনের কোশ্চেন, যেহেতু জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক এই যে উন্নয়ন ঘটে, অ্যাকচুয়ালি এটাও একটা সংখ্যাগত ধর্ম। তো এখানে আমরা অপশন যেগুলো পাচ্ছি সবই দেখো 0.1 মোলারে একটা দেওয়া আছে ইউরিয়া। তো ইউরিয়া অ্যাকচুয়ালি কি হয় না, ইউরিয়া জলীয় দ্রবণে বিয়োজিত হয় না, অবিশ্লেষ্য। তাহলে 0.1 এম দ্রবণ থেকে 0.1 এম এই দ্রবণ থেকে যদি এক সংখ্যক ইউরিয়া কণা নির্গত হয়, তাহলে 0.1 এম গ্লুকোজ থেকেও একই হবে, হবে। বাট 0.1 এম NaCl থেকে NaCl বিহিত হয়ে প্লাস আর Cl মাইনাস উৎপন্ন করে, অবভিয়াসলি এখানে 2x সংখ্যক কণা নির্গত হবে। আর আরেকটা দেওয়া আছে দেখো 0.1 এম Na2SO4 Na2SO4। দেখো এখানে আমরা যদি বিয়োজনটা দেখাই, তাহলে 0.1 এম Na2SO4 এটা বিয়োজিত হয়ে কি দেয় না, দুটো Na প্লাস আর SO4 2 মাইনাস, তাই দুটো আর এখানে একটা 3x কণা। তার মানে দেখো এখানে কণার সংখ্যা প্রায় 3 গুণ হচ্ছে, তাহলে এখানে স্ফুটনাঙ্কের যে মানটা বাড়বে, এখানে সবচেয়ে বেশি বাড়বে, তাহলে সবচেয়ে বেশি স্ফুটনাঙ্ক হবে 0.1 এম Na2SO4 এর জলীয় দ্রবণ। ওকে, নেক্সট কোশ্চেন, দেখো নিচের কোনটির গাঢ়ত্বের একক, কোন গাঢ়ত্বের একক উষ্ণতার উপর নির্ভরশীল নয়। এই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মোলারিটি, নরমালিটি, মোলারিটি এন্ড ফর্মালিটি। অবভিয়াসলি আনসার হচ্ছে মোলারিটি। এবার আমরা এক্সপ্লেন করব যে কেন মোলারিটি হয়। দেখো মোলারিটি মিন্স আমরা এটা লক্ষ্য করি, মোলারিটি মিন্স প্রতি 1000 গ্রাম দ্রাবকে যত নাম্বার অফ মোলস থাকে। তো আমি ধরে নিচ্ছি যে W1 আমার হচ্ছে সলিউট, W2 হচ্ছে সলিড, আর এর মলিকুলার ওয়েট যদি সলভেন্টের M1 হয়, আর এটা সলিড, আর সলিউটের যদি M2 হয়, আর সলিউটের যদি M1 হয়, তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট, সেটা সলিউটের কত হচ্ছে, এটা W2, এটা W1 কারেকশন করছি আমরা। তো এটাকে আমরা W1 বললাম, তাহলে W2 ডিভাইডেড বাই M2, এটা হচ্ছে সলিউটের মোল সংখ্যা ডিভাইডেড বাই W1 আর W2।
কত এই যে রাশি এটাকে নাথিং বাট নাম্বার অফ মোলস অফ পার 1000 গ্রামস অফ সলভেন্ট। সো এখানে দেখো কোনো কিন্তু টার্ম নেই যেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। সো এটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট একটা রাশি, সেই জন্য আমরা আনসারটা বলছি যে এটা উষ্ণতা নিরপেক্ষ। আর বাকি অপশন গুলো যদি আমরা দেখি, অপশন গুলো একটু দেখে নেই। বাকি অপশন হচ্ছে নর্মালিটি আর মোলারিটি বা ফর্মালিটি, এগুলো প্রায় সমর্থক। এবার আমি নর্মালিটি মিন্স নাম্বার অফ মোলস পার লিটার। এখন এই পার লিটার সলিউশন লিটার যে সলিউশনটা ইউবিলিটি সেটা ডিপেন্ড করে কার উপর, সেটা ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। অ্যাকচুয়ালি কি আরো স্পেসিফিক ওয়েতে আমরা বললে যে 1 লিটার দ্রবণ আমরা যদি টেম্পারেচার বাড়াই সেটা 1 লিটার থেকে বেড়ে যেতে পারে। তো বেড়ে গেলে তাহলে কি হবে না, ধরে নাও আমার 1 লিটারের জায়গায় সেটা হয়ে গেল 1.1 লিটার। তাহলে এখন 1 আগে ছিল 1 লিটার দ্রবণের নাম্বার অফ মোলস x, এখন 1.1 এ x, তাহলে এখন 1.1 এ আমার x মোল আছে, তাহলে 1 লিটারে কত আছে x বাই 1.1। তাহলে এই যে দেখো ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, আগে ছিল x এখন হয়ে গেল 1.1 x বাই 1.1। এই যে চেঞ্জ ইন ভ্যালুজ এটা অ্যাকচুয়ালি টেম্পারেচারের কারণে হয়, যেহেতু ভলিউম টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা কোয়ান্টিটি, সেই জন্য এই সমস্ত রাশি মোলারিটি বা নর্মালিটি বা ফর্মালিটি এগুলো অ্যাকচুয়ালি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা নেক্সট আমরা যেটা আলোচনা করব পরের কোশ্চেন। পরের কোশ্চেনে দেখো এখানে যেটা উল্লেখ করা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলা হচ্ছে, নিম্নলিখিত কোনটির জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ। এগেন সেম কোশ্চেন, তো এটা আমি আনসারটা এখানে বলে দিই জাস্ট 1.0 NH। তাহলে এর কণার সংখ্যা হবে প্রায় ধরে নাও আমি যদি 1 মোল নিই তাহলে 1 মোল পার লিটার, এখানে 2n সংখ্যক হবে, Na প্লাস n সংখ্যক, OH মাইনাস n সংখ্যক, অ্যাভোগাড্রো নাম্বার n, 1 মাইনাস 1.0 n Na2CO3। এটা যদি ধরে নিই যে 100% বেরিতে হবে, যদি হয় না তাহলেও প্রায় 3 গুণ কণা, এখানে মাত্র দুটি কণা NH4 আর NO3, এখানে দেখো দুটি Na একটি CO3, তিনটি ক্যাটায়ন আয়ন মিলে তিনটি, আর এখানে 1.0 তে মাত্র একটি KNO3, একটি দুটি সরি K প্লাস আর NO3 মাইনাস। সো অবভিয়াসলি এখানে আনসারটা কি হচ্ছে না, দেখো Na2CO3, যদিও Na2CO3 এর বিয়োজনটা জলীয় দ্রবণে যথেষ্ট কম, তবুও এখানে কি কণা দুটি আর CO3 প্রায় তিনটি কণা, এখানে দুটি এখানে একটি, তাহলে 3 গুণ কণার সংখ্যা, তাহলে কণার সংখ্যা বহুগুণ বেড়ে যাচ্ছে জলীয় দ্রবণে Na2CO3 প্রেজেন্সের জন্য, সেই জন্য এর ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা অনেক বেশি বা ম্যাক্সিমাম হবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা একটুখানি দেখবে যে ফার্স্ট যেটা ডেটাগুলো দেওয়া আছে, প্রথম ডেটাটা একটু লিখে ফেলি। প্রথমে বলেছে 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্কের উন্নয়নের জন্য। তাহলে এখানে আমার একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া হলো ডেল্টা টিভি ইকুয়ালস নাথিং বাট 0.08 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা মানে এত কেলভিন বৃদ্ধি করা, কেলভিনে কনভার্ট করলাম। নেক্সট বলেছে উন্নয়নের জন্য 100 গ্রাম জল, তার মানে W1 সলভেন্টটা আমার হচ্ছে 100 গ্রাম। নেক্সট বলা হচ্ছে দেখো কেবির ভ্যালুটা, অবশ্যই এটা ইউনিটটা লিখে নিই, যদি ইউনিটটা না লিখলেও আমাদের ইউনিটটা লিখে অঙ্কটা করতে হবে। তো কেবি অ্যাকচুয়ালি এখানে কত, কেবি ইকুয়ালস 0.5। তো এই ইউনিটটা হবে, আমরা ইউনিটটা লিখবো। তো এখানে ইউনিটটা হলো কেলভিন কেজি মোল ইনভার্স। এখন মোল ইনভার্স এখানে -1 হবে, ঠিক আছে, মোল ইনভার্স। নাও এখানে এখন এটা মলিকুলার ওয়েট দেওয়া আছে কত, দ্রাবের মলিকুলার ওয়েট আছে 100 গ্রাম, তাহলে M2 এখানে গিভেন, M2 ইকুয়ালস 100। আচ্ছা কি পরিমাণ দ্রাব যোগ করতে হবে, তো আমি ধরে নিচ্ছি W2 জিজ্ঞাসা কি পরিমাণ দ্রাব যোগ করতে হবে। তো দেখো এখানে আমরা জানি যে রিলেশনটা ছিল এটা কি সমান কি K/M2। তো ফার্স্ট অফ অল M টা আমরা ক্যালকুলেট করি না W2 বাই M2, W2 হচ্ছে তোমার জিজ্ঞাসা,
ডিভাইডেড বাই m2 মানে 100 হোল ডিভাইডেড বাই w1 টাও আমার 100 ইনটু একটা 1 কেজি মানে 1 কেজি দ্রাবকে কত, তাই তো? তাহলে এটা হবে ইনটু 1000 ইনটু 1000। তাহলে এখানে কি হলো, এই দুটো শূন্য কেটে গেল, এখান থেকে দুটো শূন্য কেটে গেল, তাহলে একটা শূন্য রইল। তাহলে W2 ডিভাইডেড বাই কত, 100 থেকে একটা শূন্য কেটে গেলে W2 বাই 10। আচ্ছা, মোলারিটি, তাহলে মোলারিটির ইউনিটটা কি হবে? এখানে দেখো মোলারিটির ইউনিটটা কিছুই থাকছে না, কারণ এখানে দেখো এটা ম্যাস এটা হচ্ছে 1000 গ্রাম, এটা গ্রাম, সবই তো কেটে গেল। তাহলে এর কোনো ইউনিট নেই, ইউনিট রেস মোলারিটি। নাও সো ডেল্টা টিভি ইকুয়াল টু কেবি ইনটু এম, এটা আমরা যদি করি ইকুয়ালস ডব্লিউ ইনটু এম, এটা কেবি, আর কেবির মান হচ্ছে তোমার, কেবির মান কত, 0.5, এখানে লিখবো ইনটু লিখবো 0.5 ইনটু 0.5। আচ্ছা, এটা একটু পরিষ্কার করে এখানটা লেখা যায়, সমান 0.5 ইনটু W2 বাই 10। তাহলে অবভিয়াসলি আমরা যদি W2 হিসাব করি কত হবে, এটা 1। তাহলে এখান থেকে সিম্পলি পেয়ে যাচ্ছি W2 ইকুয়াল টু 1। কারণ দেখো এইখানে 0.05, আর এইখানে 0.5 কে 10 দিয়ে ভাগ করলে 0.05, তাহলে কেটে গেল, আর W2 ইকুয়াল টু 1 গ্রাম, সিম্পলি 1 গ্রাম। সো দিস ইজ দ্য আনসার। নেক্সট কোশ্চেন এখানে যেটা আমরা দেখছি, দেখো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 একটু আলাদা টাইপের কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। বলছি রাউল্টের সূত্রের ঋণাত্মক বিচ্যুতি লক্ষ্য করা যায় কোন মানে দ্রবণগুলির মিশ্রণের ক্ষেত্রে, মানে কোন মিশ্র দ্রবণের ক্ষেত্রে, অ্যাসিটোন ইথানল, অ্যাসিটোন ক্লোরোফর্ম, অ্যাসিটোন বেনজিন, বেনজিন ইথানল। এখন প্রত্যেকটা দ্রবণের যদি ক্যারেক্টার বা চরিত্র জানা যায় তাহলে কিন্তু এই আনসারটা করা যাবে। তো প্রথমে আমরা একটুখানি দেখে নেব আসলে ঋণাত্মক বিচ্যুতি ব্যাপারটা কি। না, যদি এরকম করা যায় কি, বাষ্পচাপ ভার্সেস কোন ভগ্নাংশ, ধরে নাও আমি একটুখানি গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, আমি যদি এদিকে কোন মিশ্র দ্রবণের বাষ্পচাপকে যদি আমি এদিকে প্রকাশ করি, আচ্ছা এখন এদিকে যখন মোল ভগ্নাংশ কোন একটা মিশ্রণে যদি ধরে নিই একটা উপাদান আছে এ, একটা উপাদান আছে আমার বি, তো যখন সেটি বিশুদ্ধ অবস্থায় আছে তখন নর্মালি তার একটা বাষ্পচাপ থাকবে। যখন যখন বিশুদ্ধ অবস্থায় আছে তখন তার একটা নর্মালি বাষ্পচাপ থাকবে। তো আমি ধরে নিচ্ছি যে এ উপাদানে যখন মোল ভগ্নাংশ 1, অর্থাৎ এটা পিওর ফর্মে আছে, তখন তার বাষ্পচাপটা আমার এইটা, সেটা হলো আমার PaO। তাহলে যখন আমি যত এরপর এর সঙ্গে এক্স মানে যত বি উপাদান মেশাবো, তাহলে এর কি হবে, একসময় মোল ভগ্নাংশটা কমতে থাকবে, 1 থেকে এরকম কমতে থাকবে। একসময় যখন এ এর তুলনায় বি এর পরিমাণ সর্বোচ্চ হবে তখন এক্স বি সমান 1 হবে, এবং সেক্ষেত্রে তার বাষ্পচাপটা আমি ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আমি এটা তো আঁকাটা আমার ক্ষেত্রে প্রবলেম হলো, সোজা করতে হবে। এখন যদি ধরে নিই আর কি যে এটা আমার কি আছে, এটা আমার বিশুদ্ধ দ্রাবক বি এর বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবক বি এর বাষ্পচাপ, সেটা আমি ধরলাম PbO। তাহলে দেখো যত এর মান কমবে, মোল ভগ্নাংশ কমবে, তত কি হবে, এর বাষ্পচাপটাও কমবে। আবার ঠিক উল্টোটা, যখন শুরুতে বি এর পরিমাণ একদম ছিল না, বিশুদ্ধ এ ছিল, তখন বাষ্পচাপটা নীল ছিল, তাহলে যত বিটা অ্যাড হবে তত এটা বাষ্পচাপটা ধীরে ধীরে বাড়বে। এটা অবভিয়াসলি একটা কি হবে, একটা স্ট্রেট লাইন হবে। এটা আমরা স্ট্রেট লাইনটাই এখানে দেখানোর সুবিধা হবে, স্ট্রেট লাইন আমরা দেখাবো, স্ট্রেট লাইনটাই দেখাবো, তাতে সুবিধা হবে। তো এরকম একটা স্ট্রেট লাইন পাবো, দেখিয়ে দিই স্ট্রেট লাইন।
এটা হলো আমার পিবি, এটা হচ্ছে পিবি গ্রাফ। এখন দুটোকে মেশানোর ফলে আমরা কি পাবো, এই দুটো গ্রাফকে যদি আমরা একসঙ্গে অ্যাড করি তাহলে ওভারঅল এই এ এবং বি এই মেশানোর ফলে ওভারঅল আমরা মিশ্রণের যে বাষ্পচাপ সেটা কত দেখবো না সেটা দেখবো এইভাবে দুটো অ্যাড হয়। আচ্ছা দেখো এইভাবে দিতে পারি, এটাকে এখানে ফিক্সড করো। আচ্ছা এখানে একটা পাচ্ছে, হ্যাঁ তাহলে এইটা হবে যদি এ উপাদানটি এবং বি উপাদান রাউল্টের সূত্র মেনে চলে তাহলে সিম্পলি তার মিশ্রণের বাষ্পচাপের এইটা হচ্ছে গ্রাফ। এখন যদি এরকম হয় যে এ উপাদানটি এদের কণাগুলির মধ্যে একটা কি বলবো তীব্র আকর্ষণ বল কাজ করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এর রাউল্টের সূত্র যদি মেনে না চলে তাহলে সেক্ষেত্রে তখন কি হবে না বাষ্পচাপটা মানে এ উপাদান বা বি উপাদান এদের নিজেদের মধ্যে যে আকর্ষণটা আছে, ধরো এ একটা কণা বি একটা, এদের মধ্যে এদের নিজেদের মধ্যে আছে, আবার এ বি মিশিয়ে দিলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। যদি এরকম হয় যে বল তার তুলনায় বি অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, হ্যাঁ সেই আকর্ষণ বলটা বেশি বা কম সেটা কোনো ম্যাটার না, কিন্তু যদি এই মেশানোর ফলে এদের মধ্যে আকর্ষণ বলটা বেড়ে যায় তাহলে অবভিয়াসলি কি হবে না তাদের বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা কমে যাবে। বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা কমে গেলে কি হবে, তাহলে অবভিয়াসলি তখন একটু আলাদা কালার দিয়ে একটু ব্যাপারটা বোঝায়। তাহলে তখন সেখানে কি হবে না আমরা এই যে রেখাটা এই যে রাউল্টের সূত্র অনুযায়ী যে আদর্শ লেখটা তার থেকে এটা নিচের দিকে হচ্ছে, এরকম ক্ষেত্রে এরকম মিশ্রণকে আমরা বলি ঋণাত্মক বিচ্যুতি যুক্ত মিশ্রণ। কিসের ঋণাত্মক বিচ্যুতি, বাষ্পচাপের, ঠিক আছে, দ্রবণে রাউল্ট সূত্রের ঋণাত্মক বিচ্যুতি বলি নেগেটিভ। আর যদি এরকম হয় এ বি এর মধ্যে যদি উল্টোটা আকর্ষণ বলটা কমে যায় তখন কি হবে, এরা সহজে বাষ্পে পরিণত হবে, সেক্ষেত্রে এরকম একটা গ্রাফ পাবো, সেটাকে আমরা বলি পজিটিভ ডেভিয়েশন। উপর দিকে যদি গ্রাফ পাই পজিটিভ আর নিচের দিকে যদি গ্রাফ পাই মানে প্রত্যেকটা ভ্যালু আমরা পাচ্ছি নিচের দিকে, মানে এই যে রাউল্টের সূত্র থেকে যে পাওয়া যে লেখো তার নিচে ভ্যালু গুলো তাহলে তার চেয়ে কম, এই জন্যই বলা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। তো সেটা কাদের ক্ষেত্রে হয় নর্মালি একটুখানি বলি, নর্মালি কাদের ক্ষেত্রে হবে, ধরো এরকম যদি হয় যে আমি যেমন অ্যাসিটোন আর যদি বলি ইথানল, অ্যাসিটোনের অণুগুলো এদের মধ্যে একটা এরকম অ্যাসিটোনের স্ট্রাকচারটা এটা, এদের মধ্যে অণুগুলোর মধ্যে যথেষ্ট আকর্ষণ বেশি, একটা অ্যাসিটোন অণু আর একটা অ্যাসিটোনের অণুর সাথে তীব্র আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, সেই সেটাকে আমরা এইভাবে দেখাতে পারি। এইভাবে আমরা আকর্ষণটা দেখাতে পারি, ঠিক আছে। তো ওর মধ্যে আকর্ষণ বল আছে। এখন মেশানোর ফলে এর সঙ্গে ইথানল মেশানো হচ্ছে, ইথানলে কি থাকে না স্যার CH3 CH2OH, তাহলে এদের মধ্যে আবার কি না স্যার একটা ভ্যান্ডার ওয়াল আকর্ষণ বল কাজ করে, হাইড্রোজেন বন্ড করে, ঠিক আছে। তাহলে এরা নর্মালি কি এই অণুগুলো এদের মধ্যে তীব্র আকর্ষণ বল আছে, এখন মেশানোর ফলে এইরকম বন্ডিংটা কিন্তু তারা ল্যাকিং মানে তাদের অভাব হবে। আমি এই দুটো একটা অ্যাসিটোন একটা মানে অ্যাসিটোন আর ইথানল যদি মিশিয়ে দিই তাহলে এইরকম যে তাদের এই যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা সেটা বিঘ্নিত হবে, সেটা কমে যাবে। তো সেক্ষেত্রে কমে গেলে কি হবে, আমরা কিরকম ডেভিয়েশন দেখবো, যদি এদের মিশ্রণের ফলে কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটা কমে যায় তাহলে অবভিয়াসলি আমরা দেখবো পজিটিভ ডেভিয়েশন। এটা যদি আমার রাউল্টের সূত্রে ডেভিয়েশন হয় পজিটিভ দেখবো, তাহলে এই সিস্টেমে অ্যাসিটোন আর ইথানলের ক্ষেত্রে আমরা পজিটিভ ডেভিয়েশন দেখবো। আর এখানে বলেছে ঋণাত্মক বিচ্যুতি, তাহলে এখানে এমন তোমাকে অপশন নিতে হবে যাদের মধ্যে কি হয় আকর্ষণ বল কি হয় বাড়ে, তাহলে নিজেদের মধ্যে আকর্ষণ বল নিজেদের মধ্যে যেটা ছিল তার তুলনায় যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা হবে কি ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। যেমন আমি একটা উদাহরণ যদি এখানে দিয়ে দিই, দেখো অ্যাসিটোনের নিজেদের মধ্যে আকর্ষণটা দেখানো, আবার ক্লোরোফর্মটা দেখো, ক্লোরোফর্ম অ্যাসিটোন আর ক্লোরোফর্ম মিশিয়ে দিলে তাদের মধ্যে কিরকম আকর্ষণটা হয় দেখো, এখানে একটা স্ট্রং হাইড্রোজেন বন্ডিং তৈরি হচ্ছে, দেখো এটা HCCl এটা Cl, তাহলে এই যে স্ট্রং এই যে দেখো এই OH এটা কি এদের মধ্যে যে বন্ড এটাকে আমরা বলি এই বন্ড, এটা ইন্ট্রামলিকুলার, এটা কি বলবো মলিকুলার,
এখন এই জন্য ইন্ট্রামলিকুলার এইচ বন্ডিং, অন্ত আণবিক এইচ বন্ধন। এর ফলে কি হচ্ছে, অণুগুলোর মধ্যে মিশ্রণের ফলে আকর্ষণ বল বহুগুণ বেড়ে যায়। তাহলে অবভিয়াসলি কি হবে, অবভিয়াসলি না, আমরা যদি এটা রাউল্টের যদি গ্রাফ হয়, মিশ্রণের রাউল্টের সূত্র অনুযায়ী আদর্শ মিশ্রণের গ্রাফ হয়, তাহলে তার থেকে কি হবে, একটু নিচের দিকে হবে। কেন নিচের দিকে হলো, তার কারণ এখানে মিশ্রণের ফলে অণুগুলোর মধ্যে আকর্ষণ বেড়েছে, তাই তাদের বাষ্পে পরিণত হওয়ার প্রবণতা কমে যায়, ফলে এই নেগেটিভ ডেভিয়েশনটা দেখা যায়। ঠিক আছে, তো এইরকম নেগেটিভ ডেভিয়েশন যদি বাষ্পচাপ কমে যায়, তাহলে তার ক্ষেত্রে কি হবে, এই মিশ্রণের আমরা বলবো স্ফুটনাঙ্কটা বেড়ে যাবে, স্ফুটনাঙ্কটা বেশি হবে। এইটাকেই আমরা পরে জানবো, এইরকম মিশ্রণকে আমরা বলি স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ, যেটাকে বলা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার। সেটা পরে আসি। এখন আপাতত যেটা জানলাম, অ্যাসিটোন এবং ক্লোরোফর্ম হচ্ছে রাইট অ্যান্সার। এর ক্ষেত্রে আমরা দেখলাম নেগেটিভ ডেভিয়েশনটা হচ্ছে। আশা করি আনসারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট পরের কোশ্চেন। তো এখানে দেখানো হচ্ছে সংখ্যাগত ধর্ম নির্ভর করে দ্রবণে দ্রবীভূত দ্রাবের প্রকৃতির উপর, দ্রবণে দ্রবীভূত কণার সংখ্যার উপর অপশন, আর দ্রবণে দ্রবীভূত দ্রাবের কণার ভৌত ধর্মের উপর নয়, কণার প্রকৃতির দ্রাবক কণারও প্রকৃতির উপর নয়, সিম্পলি এটা দ্রাবের কণার সংখ্যার উপর, সেহেতু সংখ্যাগত ধর্ম। সিম্পলি যেমন আমরা অলরেডি কয়েকটা উদাহরণ আলোচনা করেছি যে মোলালিটি বা মোলারিটি, এগুলো অ্যাকচুয়ালি ডিরেক্টলি ইনভলভ টু নাম্বার অফ মোলস, আর নাম্বার অফ মোলস কোন কণা সেটা কার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, কণার সংখ্যার উপর। সংখ্যাগত ধর্মগুলো আমরা তো জানি, মোলারিটি, নরমালিটি, মোলালিটি, এইসব টার্মের উপর সিম্পলি ডিরেক্টলি ইনভলভ, মানে ডিরেক্টলি ভ্যারি করে। তো সেই জন্য আমরা বলবো দ্রাবের কণার সংখ্যা, দ্রবণে দ্রবীভূত দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে। নেক্সট হচ্ছে সামুদ্রিক জল থেকে লবণ পৃথকীকরণ হয় কোন পদ্ধতিতে, হিমাঙ্কের অবনয়ন, অভিস্রবণ, বিপরীত অভিস্রবণ, আর স্ফুটনাঙ্কের উন্নয়ন। এই টার্মগুলো আমরা একটুখানি বুঝে নেব। তো এখানে আমরা অ্যাকচুয়ালি অভিস্রবণ, এই ম্যাটারটা একটুখানি আমরা দেখে নেবো, অভিস্রবণটা কিভাবে করা হচ্ছে। যদি এরকম একটা সিম্পলি একটা ইউ আকৃতির বা এরকম একটা সিম্পল যদি আমরা একটা কোনো কাচের নল নিই, যেখানে এইখানে একটা অর্ধবেদ্য পর্দা থাকবে, সিম্পলি এখানে যদি আমরা কোনো দ্রবণ নিই, লবণযুক্ত জল নিলাম, এখানে লবণযুক্ত জল, ঠিক আছে, আর এখানে আমরা নিলাম বিশুদ্ধ জল, এগুলো হচ্ছে বিশুদ্ধ জল। তারপরে এখানে আমি লিখলাম জাস্ট পিওর ওয়াটার, আর এখানে আমি নিলাম সল্টেড ওয়াটার। এখন আমি যদি সেলুলোজ অ্যাসিটেট, যদি এটাকে আমি সেলুলোজ অ্যাসিটেট, এটাকে আমি যদি অর্ধবেদ্য পর্দা করি, তাহলে সিম্পলি কি হবে না স্যার, আমরা জানি অভিস্রবণের নিয়ম অনুযায়ী পিওর ওয়াটারের থেকে ওয়াটার সল্টেড ওয়াটারের দিকে যাবে, সিম্পলি, কারণ আমরা জানি কম ঘনত্ব থেকে দ্রাবক সবসময় বেশি ঘনত্বের দিকে যায়। তাহলে সিম্পলি এদিকে কার মুভমেন্ট হবে, ওয়াটারের মুভমেন্টটা এদিকে হবে। এখন আমি যদি এখানে একটা পিস্টন রাখি এবং এই পিস্টনের সাহায্যে এই অভিস্রবণ যেদিকে ঘটছে তার বিপরীত দিকে আমি যদি প্রেসার বা চাপ প্রয়োগ করি, অর্থাৎ অভিস্রবণের বিপরীতে যদি চাপ প্রয়োগ করি, তাহলে কি হবে, উল্টো দিকে মুভমেন্ট হবে। অর্থাৎ লবণযুক্ত পানি থেকে, মানে জল থেকে কি হবে, বিশুদ্ধ জলের দিকে এই দ্রাবক কণা অর্থাৎ ওয়াটার মলিকুলস গুলোর মুভমেন্টটা এই দিকে হবে। তবে অভিস্রবণের বিপরীত দিকে ঘটানো হচ্ছে, এই নাম হচ্ছে বিপরীত অভিস্রবণ। তাই সমুদ্রের এই লবণাক্ত জল থেকে লবণ বের করার জন্য জলগুলোকে তাড়ানো হয় বিপরীত অভিস্রবণ প্রক্রিয়ায়, যেখানে সেলুলোজ অ্যাসিটেট এটাকে ব্যবহার করা হয় মূলত অর্ধভেদ্য পর্দা হিসাবে, ঠিক আছে, অর্ধভেদ্য পর্দা হিসাবে। এখন নেক্সট কোশ্চেন, যেটা নিম্নের কোন জোড়ের ক্ষেত্রে রাউল্ট সূত্রের পজিটিভ ডেভিয়েশন বা ধনাত্মক বিচ্যুতি লক্ষ্য করা যায়। তো আমরা অলরেডি আলোচনা করেছি এই বিষয়ে যে ধনাত্মক বিচ্যুতি আসলে লক্ষ্য করা যায় এরকম কি বলবো জোড়ের ক্ষেত্রে, এরকম দ্রবণের এরকম একাধিক মিশ্রিত দ্রবণের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কি মিশ্রণের ফলে উপাদানগুলির মধ্যে আকর্ষণ বল যথেষ্ট পরিমাণ কমে যায়। আকর্ষণ বল কমে যাওয়ার ফলে তারা সহজেই কি করে,
না বাষ্পে পরিণত হওয়ার সহজ প্রবণতা দেখায়, এবং এর ফলে মিশ্রণের বাষ্পচাপ অনেকটা বেড়ে যায়। আর মিশ্রণের ফলে বাষ্পচাপ বেড়ে যাওয়ার কারণেই এই পজিটিভ ডেভিয়েশনটা আমরা লক্ষ্য করি। আচ্ছা, যেমনটি আমরা এখানে দেখাচ্ছি, দেখো যদি এ কম্পোনেন্ট এর ভেপার প্রেসার পিওর ফর্মে PA0 হয়, এটা হচ্ছে তার যদি আইডিয়াল কন্ডিশন হয়, এটা হচ্ছে তার গ্রাফ। বাট যখন আইডিয়াল কন্ডিশন না মেনটেন করে তখন এটা হচ্ছে তার গ্রাফ। ঠিক আছে, আইডিয়াল কন্ডিশনে যদি না থাকে। ঠিক বি কম্পোনেন্ট, তার ক্ষেত্রেও একইভাবে এটা হচ্ছে তার গ্রাফ, এটা হচ্ছে তার আইডিয়াল কন্ডিশনের গ্রাফ। বাট যদি আইডিয়াল কন্ডিশন না মেনটেন করে তখন তার এটা গ্রাফ। যদি মিক্সড যে ভেপার প্রেসারটা পাবো সেটা হচ্ছে তার জন্য এটা গ্রাফ। তো এখন এ তার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যে দিয়েছে, এইটা হচ্ছে তার ভেপার প্রেসার ভার্সেস মোল ফ্র্যাকশন গ্রাফ, এটা হচ্ছে বি এর। এখন মিশ্রণের ফলে, মেশানোর ফলে যে ভেপার প্রেসারটা আমরা পাচ্ছি, সেটা যে রাউল্টের যে আদর্শ গ্যাস মিশ্রণের যে লেখক হওয়া উচিত তার থেকে উপরে, মানে তার চেয়ে বেশি হচ্ছে ভ্যালুস গুলো, সেই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। তাহলে পজিটিভ ডেভিয়েশন তারাই দেখাবে যাদের মধ্যে কি হচ্ছে, মেশানোর ফলে ফোর্স অফ অ্যাট্রাকশন কমে গেছে। যেমন দেখো ইথানল নিজেদের মধ্যে থাকে, তাহলে ভেপার প্রেসারটা কি হয়, যথেষ্ট কম হয়, নর্মালি কম হয়। কারণ এদের মধ্যে একটা স্ট্রং ফোর্সেস অফ অ্যাট্রাকশন আছে। সিমিলারলি ক্লোরোফর্ম যেটা আলোচনা করেছিলাম, কিন্তু মেশানোর ফলে কি হয়, এই অ্যাসিটোনের সাথে এই যে ক্লোরোফর্ম CH3 এর ফোর্সেস অফ অ্যাট্রাকশন থেকে কমে যায়। এখন ফোর্সেস অফ অ্যাট্রাকশন কমে গেলে কি হবে, তাদের ভেপার হওয়ার প্রবণতাটা বাড়বে, তাহলে ভেপার প্রেসারটা বাড়বে। এটাই হলো পজিটিভ। সো আনসার ইজ ইথানল এন্ড ক্লোরোফর্ম। আচ্ছা, নেক্সট, একদল পদার্থ কোথায় থাকলে তাকে মোলাল দ্রবণ বলবো? 1 লিটার দ্রাবকে, 1 কেজি দ্রাবকে, 1 লিটার দ্রবণে, 1 কেজি দ্রবণ। 1 মোল পদার্থ যদি 1 কেজি বিশুদ্ধ দ্রাবকের সঙ্গে মেশানো হয়, তাহলে তার মোলারিটি আমরা স্মল m দিয়ে প্রকাশ করি, এবং সেই স্মল m ভ্যালুটা কত হয় না, স্মল m ভ্যালুটা হয় 1। যখন আমার সলভেন্টটা নিব, সলভেন্টটা কত নেব না 1 কেজি, আর সলিউটটা নেব আমার হচ্ছে 1 মোল। ওকে, তো তখন সেই দ্রবণের মোলারিটিকে আমরা বলি 1 m। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নির্ভর করে দ্রবণে দ্রাবের মোল সংখ্যার উপর, দ্রাবকের মোল সংখ্যার উপর, দ্রাবের মোল ভগ্নাংশের উপর। অবভিয়াসলি এটা তো আমরা পড়েছি দ্রাবের মোল ভগ্নাংশের উপর, কারণ তোমরা পড়েছো ডেল্টা পি বাই P0 ইজিক্যাল টু কি ছিল, x2। সো হোয়াট ইজ x2? x2 হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ, কাজে এই উত্তরটা হবে দ্রাবের মোল ভগ্নাংশের উপর। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো HCl এবং বলা হচ্ছে যে CeSO4 আর K2SO4 এদের জলীয় দ্রবণে হিমাঙ্ক অবনমনের অনুপাত। তো সিম্পলি আমরা এটাকে দেখো, HCl আমরা ডিসোসিয়েটেড হয়, HCl বিশ্লিষ্ট হয় কিভাবে না H প্লাস আর Cl মাইনাস, প্রায় 100% যদি ধরে নিই যে ডিসোসিয়েশন হচ্ছে এখানে, তার মানে একটি কণা থেকে এখানে আমার তৈরি হচ্ছে দুটি। ঠিক একইভাবে CuSO4 এর ক্ষেত্রে এখানেও একটি থেকে তৈরি হবে দুটি, একটা Cu2 প্লাস আর একটা হবে SO4 2 মাইনাস। ঠিক আছে, আর সেখানে K2SO4 লক্ষ্য করো, K2SO4 এর ক্ষেত্রে কি হবে, এটা দুটো K প্লাস আর SO4 ডাবল মাইনাস। ওকে, তাহলে এখানে কণার সংখ্যা একটি থেকে তিনটি, তাহলে 3 গুণ। তাহলে দেখো প্রথমটা যদি আমরা বলি কণার সংখ্যার রেশিওটা কত হচ্ছে 2:3, তাহলে অবভিয়াসলি 2:3, তাহলে হিমাঙ্ক অবনমনের অনুপাত হবে কত, 1:1:3 কে ভাগ করলে 1.5। সো অপশন 1, I think it is option 1। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 13, মোলালিটির একক লিটার পার মোল, মোল পার লিটার, গ্রাম পার লিটার, মোল পার কেজি। অ্যাকচুয়ালি মোলালিটির একক হচ্ছে নাম্বার
নাম্বার অফ মোলস পার 1 কেজি সলভেন্ট, মানে মোল পার কেজিটা হচ্ছে সঠিক। খুবই সিম্পল একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে নিচের কোনটির অভিস্রবণ চাপ সবচেয়ে বেশি? একই, অভিস্রবণ চাপ সংখ্যাগত ধর্ম, কাজেই কণার সংখ্যার উপর নির্ভর করে, কাজেই 1 NaCl, এখানে কণার সংখ্যা অন্যগুলোর তুলনায় দ্বিগুণ, কারণ এগুলো কেউ বিশ্লিষ্ট হয় না। কাজে এখানে যদি x সংখ্যক কণা হয়, এখানে x, এখানে x, বাট এখানে x সংখ্যক কণা নিলে সেটা বিশ্লিষ্ট হয়ে গেলে 2x সংখ্যক, সেখানে আনসার ইজ 1 NaCl। নেক্সট কোশ্চেনে চলে যাবো, উষ্ণতা বাড়লে হেনরির ধ্রুবকের মান বাড়ে না কমে? না, একই থাকে। তো আমরা হেনরির ধ্রুবক ব্যাপারটা একটুখানি বুঝে নেব। তো দেখো, এখানে হেনরির সূত্র বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে কোনো গ্যাসের দাব্যতা গ্যাসটির আংশিক চাপের সমানুপাতিক। ধরো যাক আমি একাধিক উপাদান এ বি সি কোনো গ্যাস তরলের উপরে অবস্থান করছে, এখন এ গ্যাস, বি গ্যাস বা সি গ্যাস, সেটা কতটা দ্রবীভূত হবে সেটা ডিপেন্ড করবে তার আংশিক চাপের উপর। আর এখানে বলা হচ্ছে গ্যাসের আংশিক চাপ যদি পি হয়, আর এখানে সি যদি গ্যাসের দ্রাব্যতা হয়, সি যদি কনসেন্ট্রেশন হয় ওই গ্যাসের, মানে কোন দ্রাবকে দ্রবীভূত হওয়ার যদি যে কারকত্ব সেটাকে আমরা যদি দ্রাব্যতা বলি, গ্যাসের দ্রাব্যতা যদি সি হয়, তাহলে পি সিম্পলি ভ্যারিজ টু কি হবে না সি। সেখান থেকে সমান করলে এই একটা কনস্ট্যান্ট টার্ম আছে যেটা বলেছে কে এইচ, হেনরিজ কনস্ট্যান্ট বলা হয়। এটি গ্যাস ও দ্রাবকের প্রকৃতি এবং তাপমাত্রার উপর নির্ভর করে। এখন যেহেতু আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে পড়েছি, কোন যদি আংশিক চাপই সেটা অ্যাকচুয়ালি কার সঙ্গে সমান না, মোল ভগ্নাংশ আর টোটাল চাপের গুণফলের সমান। তাহলে পি এর সিম্পলি আমরা বলতে পারি মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক, যদি টোটাল চাপটা আমার এখানে যদি কনস্ট্যান্ট রাখা হয়, অর্থাৎ মোল ভগ্নাংশ যত বাড়াবো আংশিক চাপ তত বাড়বে। তাহলে এই রিলেশনটাকে আমরা এইভাবে বলতে পারি যে যে দ্রবণে দ্রবীভূত হওয়ার যে মাত্রা সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে কি না, সেটা যদি আমি বলি গ্যাসের আংশিক চাপ, বা যদি বলি গ্যাসের চাপ, সিম্পলি যদি বলি গ্যাসের চাপ কার সঙ্গে সমানুপাতিক না, এই ওই 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 দ্রব, মানে ওই মিশ্রণের উপরে থাকা ওই তরলের দ্রাব্যতার বা মোল ভগ্নাংশের সমানুপাতিক। তাহলে পি সিম্পলি ভ্যারিজ টু এক্স বলা যেতে পারে। অর্থাৎ সিম্পলি যদি স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে দ্রবীভূত কোনো গ্যাসের মোল ভগ্নাংশকে উক্ত গ্যাসের দ্রাব্যতা পরিমাপ হিসেবে ধরা হয়, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে মোল ভগ্নাংশ এক্স সমানুপাতিক পি, অথবা পি সিম্পলি ভ্যারিজ এক্স, অর্থাৎ পি সমান কে এইচ ইন্টু এক্স, অর্থাৎ পি সমান আমরা লিখতে পারি কে এইচ ইন্টু এক্স, এটাও লিখতে পারি। ঠিক আছে, এখানে সিম্পলি দ্রাব্যতা পাল্টে দিয়ে এখানে মোল ভগ্নাংশটা আমরা করতে পারবো, কারণ দ্রাব্যতা অ্যাকচুয়ালি কি মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। এই হচ্ছে মোদ্দা কথা। তাহলে সিম্পলি এখান থেকে আমরা বলতে পারি যে এখানে যদি হেনরির ধ্রুবকটাকে আমরা যদি কে বলি, তাহলে কে অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচার যত বাড়বে হেনরির ধ্রুবকের মান তত বাড়ে, সো অপশন এই বাড়ে অপশনটা ঠিক হবে। নেক্সট কোশ্চেন দেখা যাচ্ছে নিচের কোন সমীকরণ দ্বারা অভিস্রবণ চাপ নির্ণয় করা হয়? অবভিয়াসলি এটা যে আমরা জানি পাই সমান সি আর টি, এবং যদি দ্রবণটা বিশ্লিষ্ট হয় বা সংযোজিত হয়, তাহলে সেক্ষেত্রে ভ্যান্ট ফ্যাক্টর দ্বারা এটাকে কারেকশন করা হয়, পাই সমান আই সি আর টি। হ্যাঁ, দ্রবণের সংখ্যাগত ধর্ম, এখানে একটা ভ্যান্ট ফ্যাক্টর চলে আসে। তাহলে নর্মালি এটা যদি রাউল্টের সূত্র মেনে চলে, আর যদি রাউল্টের সূত্র না মেনে চলে, অর্থাৎ দ্রবণ যদি আদর্শ না হয়, অনাদর্শ হয়, আদর্শ না হয়, তাহলে সেক্ষেত্রে পাই সমান আইসি আর টি। আই হচ্ছে ভ্যান্ট ফ্যাক্টর বা ভ্যান্ট ধ্রুবক। নেক্সট কোশ্চেন হচ্ছে স্ফুটনাঙ্কের মোলাল উন্নয়ন ধ্রুবকের এসআই একক। এখান থেকে সিম্পলি তোমরা নিজেরা মুখস্থ না করে এইভাবে তোমরা বের করে নিতে পারো, ডেল্টা টিভি ইকুয়াল টু কেভি ইন্টু এম। তাহলে অবভিয়াসলি কেভি এর ইউনিট বের করার জন্য আমি জাস্ট লিখলাম ডেল্টা টিভি বাই এম। এখন ডেল্টা টিভির জন্য ইউনিট হচ্ছে কেলভিন, আর মোলালিটির ইউনিট হচ্ছে সিম্পলি মনে রাখার জন্য 1000 গ্রাম দ্রাবকে বা 1 কেজি দ্রাবকে কত মোল, তাহলে নাম্বার অফ দ্য মোলস পার কেজি।
তাই এটাকে সিম্পলি করলে কি আছে, কেলভিন, কেজিটা নিচে ছিল উপরে গেল কেলভিন কেজি, আর মোলটা নিচে আছে, তাই মোল ইনভার্স, মোল ইনভার্স। তার মানে কেলভিন, এটাকে পরিষ্কার করে লিখলে কেলভিন কেজি, আর তারপরে লিখবো মোল ইনভার্স। এই হচ্ছে আনসারটা। এটা একটা ব্যবহারিক কোশ্চেন। শুষ্ক কিশমিশ দানাকে চিনির গাঢ় দ্রবণে রাখলে দানাটি চুপসে যায়। এটি যে দ্রবণের উদাহরণ তা হলো আইসোটোনিক, হাইপারটোনিক, হাইপোটোনিক এন্ড এন্ট্রপিক। তো এটা আমরা বুঝতে গেলে আগে যে তিন ধরনের দ্রবণের অভিস্রবণ চাপের তফাৎ সম্পর্কিত যে তিন ধরনের দ্রবণ সেটা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা বলবো যে আইসোটোনিক দ্রবণ কারা। আইসোটোনিক দ্রবণ তারাই না একটি দ্রবণ, একটি দ্রবণ এর যে অভিস্রবণ চাপ পাই এ হয়, এর অভিস্রবণ পাই এ হয়, কিন্তু সমান হয়, তাহলে সেরকম দ্রবণকে আমরা বলবো আইসোটোনিক। আচ্ছা, এবার যদি এরকম হয় এ এর অভিস্রবণ চাপ বেশি কার থেকে, বি থেকে, তাহলে সেক্ষেত্রে অভিস্রবণ চাপ বেশি, তাই সেই চাপটাকে বলা হচ্ছে হাইপারটোনিক। আর যার অভিস্রবণ চাপ কম ওর তুলনায় সেটা হচ্ছে হাইপোটোনিক। ক্লিয়ার? এখন যেহেতু আমরা চিনির দ্রবণের মধ্যে সুগার কিশমিশটা দেখা গেল যে স্ট্রিং থেকে এর থেকে যে সলভেন্টটা বেরিয়ে গেছে, এখান থেকে সলভেন্টটা বেরিয়ে গেছে। কখন বেরোয়? নর্মালি আমরা জানি যে কম ঘনত্ব থেকে এখানে ঘনত্বের তুলনায় যেখানে সুগারের সলিউশনে সুগারের জন্য যদি ঘনত্বটা বেশি থাকে, তাহলে এখান থেকে সিম্পলি কি হবে, সলভেন্টটা বেরিয়ে যাবে। তা সলভেন্টটা বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা একটা অভিস্রবণ, বহি অভিস্রবণ প্রক্রিয়া ঘটছে। তা তখনই ঘটছে নিশ্চয়ই এখানে অভিস্রবণ চাপ যা ছিল তার তুলনায় এখানে অভিস্রবণ চাপটা কি আছে আমরা নর্মালি জানি। তাহলে সিম্পলি বোঝা যাচ্ছে যে এই যে সুগারের যে সলিউশন বা গাঢ় দ্রবণটা এটা হচ্ছে হাইপারটোনিক। হাইপারটোনিক দ্রবণ মানে এর অভিস্রবণ চাপটা বেশি। আর এইখানে কিশমিশের মধ্যে যে দ্রবণটা আছে তার তুলনায় এই দ্রবণটা হাইপারটোনিক বলে এখান থেকে সলভেন্টটা বেরিয়ে চলে আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু বলতে পারি যে সুগার সলিউশন এখানে হাইপারটোনিক। এইটাকে একটু কারেকশন করে নেবো এক্ষুনি আমরা।